প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি রিজনিংয়ের 25টি প্রশ্নের একটি ফুল মক টেস্ট। আপকামিং যে বিভিন্ন পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোকে কেন্দ্র করেই আমরা এই প্রশ্ন সেটটি তৈরি করেছি। আশা করছি তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পরীক্ষাটা বাড়িতে বসে বসে দেবে এবং শেষে তোমরা তোমাদের স্কোরগুলি অবশ্যই জানাবে। তো চলো আমরা দেরি না করে আমরা আমাদের মক টেস্টটি শুরু করি। আমরা প্রথম প্রশ্নে আসলাম। প্রথম প্রশ্নে কি বলেছে? বলেছে নিচের দেওয়া প্রশ্নের ক্ষেত্রে সমানুপাত চিহ্নের একপাশে একজোড়া সংখ্যা দেওয়া আছে যাদের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক আছে। একইভাবে পরের জোড়া সংখ্যার সম্পর্ক খুঁজে নিয়ে সঠিক সংখ্যাটি নির্বাচন করুন। তাহলে এটা হচ্ছে একটা অ্যানালজি বা সাদৃশ্যের প্রশ্ন। চলো আমরা দেখি। দেখো বলেছে 12:3, তাহলে আমাদের 12 থেকে কোথাও না কোথাও 3-এ যেতে হবে। 28:7 বা 7, 32 ইস্টু কত, তাহলে এটা আমাদের বের করতে হবে। দেখো অনেকভাবে আমরা ভাবতে পারি। 2 + 1 3 হতে পারে, তাহলে 8 2 কত হবে? 10, 7 আছে, হবে না। দেখি 12 থেকে 3-এ যেতে গেলে আমরা কিভাবে যেতে পারি? এই 12কেই যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা 3-এ চলে যাব। আবার দেখো 28, এই 28কেই আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 7। অর্থাৎ প্রথমের যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে পরের সংখ্যা পাচ্ছি। তাহলে এখানেও সংখ্যাটা কত ছিল? 32। এই 32কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? উত্তর আসবে 8। তাহলে অপশন কোনটা হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি। প্রশ্ন নাম্বার 2। তোমরা এগুলি ভিডিওটা পজ করে করে তোমরা অ্যান্সার করে তারপরে মেলাবে। চলো প্রশ্ন নাম্বার 2। 2 নাম্বার একটা কি দিয়েছে? একটা রিপিটেড বা কন্টিনিউয়াস সিরিজ দিয়েছে, তাই না? এটাকে আমাদের করতে হবে। তাহলে চলো আমরা এটা করার চেষ্টা করি। তাহলে এখানে কতগুলো লেটার রয়েছে সেটা আগে আমাদের দেখতে হবে। কতগুলো দেখছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16খানা আছে। অর্থাৎ এটাকে যদি আমরা গ্রুপিং করি তাহলে কয়টা করে করব? 4টা করে। তাহলে এই এখান থেকে হয়ে যাবে 4টা, আবার এখান থেকে হয়ে যাবে 4টা, আবার এখান থেকে 4টা, আবার এখান থেকে 4টা। এরপরে দেখো আমরা যদি দেখি সিরিজটা, এখানে সিরিজগুলোকে আমাদের বের করতে হবে। অর্থাৎ প্রথমের যে 4টা ভাগ আছে সেই 4টা ভাগে বা 4টা লেটার আছে সেখানে কি সম্পর্ক হচ্ছে বা পরেরটার কি সম্পর্ক হচ্ছে, নাকি এদের দুইজনের সম্পর্কটা রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। একটা জিনিস আমরা যদি দেখি, দেখো এখানে ড্যাশ দিয়ে শুরু হয়েছে, তারপরে কি আছে জানি না। অর্থাৎ আমরা একটা জিনিস দেখছি, দেখো এখানে কি দিয়ে শেষ হয়েছে? এফ দিয়ে। পরেরটাতেও কি দিয়ে? এফ দিয়ে। তারপরেরটাতেও এফ দিয়ে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা এই শ্রেণীটার শেষের দিকে কি থাকবে? এফ থাকবে। তাহলে আমাদের এটারও শেষে কি থাকবে? এফ থাকবে একটা। তাহলে শেষে এফ আসবে, তাই না? দেখো তাহলে এবার যদি আমরা অপশনে একটু চেক করি, অপশন নাম্বার দেখো বি, একমাত্র এটাতেই শেষে এফ আছে। দেখো এখানে ডি আছে, তাহলে এটা উত্তর হবে না। এটাতে এ আছে, তাহলে সি উত্তর হবে না। এটাতে ডি আছে, তাহলে ডি উত্তর হবে না। তাহলে শেষে একমাত্র এফ কোথায় আছে? বিতে। তাহলে বি হয়ে যাবে সঠিক উত্তর। বাকিটা যদি আমরা দেখি, দেখো তাহলে কি লজিক আসছে বা কি নিয়মটা আসছে, সেখানে দেখো বি এ ডি এফ এটা আসছে। তাহলে এটাও শুরু হবে কি? বি দিয়ে, বি এ ডি এফ। আবার এটাও কি হবে? বি এ ডি এফ। এটা কি হবে? বি এ ডি এফ। তাহলে আমাদের উত্তর আসবে বি এ ডি এফ, যেটা অপশন বি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। প্রশ্ন নাম্বার 3। তাহলে প্রশ্ন নাম্বার 3টা কি হবে? দেখো এটা হচ্ছে একটা নাম্বার সিরিজের রিজনিং। তাহলে এখানে যদি আমরা দেখি, কি দেখবো? যে সংখ্যাগুলো আছে আছে আবার বাড়ছে কমছে, তাই না? এরকম মনে হচ্ছে। এই যে প্রথমে 28 ছিল, তারপর 14 হলো, আবার 14, আবার 21, 42, 105। তাহলে এটাকে আমরা কিভাবে করব? দেখো নাম্বার সিরিজের বেসিক ক্লাসে, কনসেপ্ট ক্লাসে আমি বলেছিলাম যে কিভাবে চিনবো এটা সিরিজটাকে, বলেছিলাম। দেখো এই পাশাপাশি কি দুটো এক সেম সংখ্যা আছে বা একই সংখ্যা আছে, তাহলে এরকম থাকলে সেটা অবশ্যই আমাদের জিওমেট্রিক সিরিজ।
তারপরে সংখ্যাগুলো বাড়ছে বা কমছে। তাহলে কিভাবে হচ্ছে আমরা একটু দেখি। দেখো 28 থেকে 14 আমরা কি করে যাব, এটার অর্ধেক করে দিলে, অর্থাৎ আমি 28-এর সাথে যদি 0.5 গুণ করি তাহলে 14 পেয়ে যাব। আবার 14 থেকে 14 যাব, তাহলে কি করব, 1 গুণ করব, তাহলে আগেরটার সাথে 1 গুণ করলে 14। আবার 14 থেকে 21 কত হবে, বলবো এখানে গুণ করব কত, 1.5। 21 থেকে 42 এখানে 2 গুণ করব। 42 থেকে 105 এখানে 2.5 গুণ করলে 105-এ চলে যাব। তাহলে পরেরটা কি হবে, অবশ্যই আমাদের গুণ 3 করতে হবে। কেন, দেখো যেটা গুণ করছি তার ডিফারেন্স 0.5 করে বাড়তে আছে। প্রথমে 0.5, তারপরে 1, আবার 1.5, 2, 2.5, তাহলে 3 হবে। তাহলে 105, এই 105-কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, আমরা জানি 315 হবে। তাহলে কোন অপশনটা হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো এর পরের প্রশ্নটা দেখি। 4 নাম্বার প্রশ্ন কি বলেছে, এসপিএম যে WTQN YVSP, তাহলে এটা আমাদের একটা লেটার সিরিজ, তাহলে এখানে আমাদের করতে হবে। এবার দেখো আমরা যদি দেখি এস থেকে পি এটা কত বাড়ছে, আমরা জানি এস এর ভ্যালু হচ্ছে কত 19, পি এর 16, তাহলে -3 হচ্ছে। পি থেকে এম, পি এর ভ্যালু 16, এম 13, -3 বা -3, তাহলে এম থেকে জে এটাও -3 হচ্ছে। পরেরটাই যদি আমরা দেখি একইভাবে ডাব্লু থেকে টি, ডাব্লু 23, টি হচ্ছে 20, তাও -3 হচ্ছে। টি থেকে কিউ এখানেও -3 হচ্ছে। কিউ থেকে এন এখানেও -3 হচ্ছে। একইভাবে এটাতেও দেখো ওয়াই থেকে ভি এটাও -3, ভি থেকে এস এটাও -3, এস থেকে পি এটাও -3। তাহলে পরের যে উত্তরটা হবে সেখানেও আমাদের একইভাবে এটা থাকবে, তাই না? এবার দেখো আমরা যদি দেখি কিউ থেকে এন 17 থেকে 14 এটা -3 হচ্ছে, এন থেকে এল 14 থেকে 12 -3 হচ্ছে না, তাহলে এটা আমাদের অপশনে আসবে না। বি নাম্বার অপশন দেখো, কিউ থেকে এন এটা -3 হচ্ছে, এন থেকে কে 14 থেকে কে 11 -3, কে থেকে এইচ 11 থেকে 8 এখানে -3, অর্থাৎ বি আমাদের স্যাটিসফাই করলো, এটা আমাদের উত্তর হয়ে যাবে। এবার আমরা আরেকটু দেখি চেক করে এগুলো হচ্ছে কিনা। দেখো এখানে -3 হচ্ছে, এম মানে হচ্ছে 13, জে 10 এটাও -3, জি 7, ই 5 এটা হচ্ছে -2 হচ্ছে। তাহলে দেখো ডিফারেন্সটা একই আসলো না। তাহলে ইউ থেকে আর 21 থেকে 18 -3, 18 থেকে 16 -2, তাহলে এটাও হচ্ছে না। তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। চলো আমরা এর পরের প্রশ্নটাতে দেখি। 5 নাম্বার প্রশ্ন, তাহলে 5 নাম্বার প্রশ্নটা কি বলেছে, বলেছে কোন চিহ্নগুলি স্থান পরিবর্তন করলে সেটি সঠিক হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা জানি কি ম্যাথমেটিক্যাল অপারেশন বা গাণিতিক ক্রিয়ার উপর একটা প্রশ্নটা। তাহলে এখানে দেখো কত আনতে হবে, 91 বা 91 আনতে হবে। তাহলে 91 কি হবে আনবো, এখানে এই চিহ্নগুলো পরিবর্তন করে। অপশন এ বলেছে ভাগ বিয়োগ, অপশন বি বিয়োগ যোগ, অপশন সি বলেছে যোগ গুণ, অপশন ডি বলেছে গুণ এবং। তাহলে আমরা যখন কোনো চিহ্ন পরিবর্তন করব সবার আগে আমরা দেখব এই বদমাস নিয়মটাই, অর্থাৎ ভাগ এবং গুণের মধ্যে যদি পরিবর্তন করি। একদম সিম্পল, দেখো এই অপশন ডি যদি আমরা দেখতাম এখানে ভাগ গুণ আছে, তাহলে ভাগ এখানে আছে, এখানে গুণ আছে, তাহলে এই ভাগ কোথায় যাবে এখানে, আর এই গুণ কোথায় যাবে এখানে। তাহলে এরকমটা যদি হয়, এখানে যদি ভাগ থাকে দেখো, আর এখানে যদি গুণ থাকে, পুরোপুরি কিন্তু ডিভিজিবল হবে না। আর যখন পুরোপুরি ভাগ যাবে না বা বিভাজ্য হবে না, তখন কিন্তু পূর্ণ সংখ্যায় উত্তর আসার চান্স খুবই কম। তাহলে এটা আমাদের হবে না, আমরা কোনো ক্যালকুলেশন করবোই না, জাস্ট দেখছি। তারপরে দেখো আর কোথায় আছে ভাগটা, ভাগ আছে এখানে, ভাগ আর বিয়োগ। দেখো ভাগটা আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম আর বিয়োগটা এখানে আনলাম। তাহলে একটা জিনিস দেখো 42 আর 12 এটা যোগ করে কিছু একটা আসবে। এখান থেকে আমি যদি কোনো সংখ্যা বিয়োগও করি তাও কিন্তু আমার 91 আসবে না, কারণ 42 আর 12 যোগ করলে অনেক সংখ্যাটা ছোট, আর এই ছোট সংখ্যা থেকে বিয়োগ করে কোনোদিনও বড় সংখ্যা আসবে না। তাহলে এটাও আমাদের অপশনে হবে না। তারপরে কোনটা চেক করব, গুণ এবং যোগ, যেহেতু গুণ এবং যোগ আছে, তাহলে এটা আমরা যদি চেক করি, এটা দেখো তাহলে গুণের জায়গায় কি হবে, গুণের জায়গায় হয়ে যাবে যোগ আমাদের। দেখো এই গুণের জায়গায় আমাদের কি হবে, যোগ হবে, আর যোগের জায়গায় গুণ হবে, যোগের জায়গায় এখানে গুণ হবে, তাই তো এটা হবে। তাহলে এবার দেখো, এবার যদি আমরা দেখি তাহলে ভাগ আমাদের এরকমই থাকছে। দেখো 12 দিয়ে এটাকে কাটলে আমাদের কি হয়, আমরা জানি 2 হয়, কারণ ভাগ মানে নিচে চলে আসবে। আবার 2 দিয়ে এটাকে কাটলে 21 হয়, 21 হয়।
এবার দেখো 84 থেকে যদি 14 আমি বিয়োগ করি তাহলে কত আসবে, বা এটাও যদি না করি তাহলে এখানে দেখো এই যে 21, 21 থেকে 14 বিয়োগ করলে কত হয় 7, আর 84 আর 7 যোগ করলে 91। তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অত ক্যালকুলেশন করলাম না, জাস্ট এখানে মুখে মুখে আস্তে আস্তে করলাম। এরপরের প্রশ্নে যাই আমরা, 6 নম্বর প্রশ্ন। দেখো এখানে একটা মিসিং নাম্বার দিয়েছে, মিসিং নাম্বার সিরিজ রয়েছে এখানে, লুপ্ত সংখ্যা। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো এখানে 57, 28, 29, 68 প্রশ্নবোধক চিহ্ন, 33, 72, 37, 35। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা যখন দেখছি তখন একটা জিনিস দেখো, এই বাঁ পাশের জায়গাটাতে যেটা আছে, এই বাঁ পাশের যে কলাম বরাবর যে যে সংখ্যাগুলো রয়েছে, সেখানে কি হচ্ছে সংখ্যাগুলো তুলনামূলক বড় রয়েছে, 57, 68, 72। আবার এইদিকে যদি আমরা দেখি এগুলো তুলনামূলক ছোট রয়েছে, ছোট রয়েছে। তাহলে কোথাও না কোথাও আমাদের এই বড় সংখ্যাটা কি করে আসবে, এই ছোট দুইটা সংখ্যা থেকে। তাহলে আমরা যদি একবার দেখি এই দুইটা সংখ্যা যে 28 আর 29, এই দুইটাকে আমরা যদি কোনো কারণে যোগ করি তাহলে কত হবে, 28 আর 29 যোগ করলে দেখো এটাই হবে 57, 57 হয়ে যাচ্ছে। তাহলে আবার দেখো 37 আর 35 আমরা যদি যোগ করি, তাহলে 37 আর 35 যদি যোগ করি তাহলে দেখো কত হবে, 72 হয়ে যাবে। তাহলে একইভাবে আমাদের কি হবে, এই কোশ্চেন মার্কটা আর 33 এই দুইটাকে যোগ করলে কি হবে, 68 হবে। অর্থাৎ আমরা এটাও বলতে পারি এই কোশ্চেন মার্কের মানটা বের করার জন্য 68 থেকে যদি এই 33 বিয়োগ করি তাহলেই আমাদের কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক স্থানের মানটা চলে আসবে। তাহলে এখানে কি করব, তাহলে 68 থেকে আমি যদি 33 বিয়োগ করি তাহলে কত আসবে, বলবে এটা আসবে 35। তাহলে আমাদের উত্তর কত হবে, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 35। অপশন কোনটা রয়েছে, বলবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? বেশ, তারপরে পরের প্রশ্নটা দেখি, 7 নম্বর প্রশ্ন। বলেছে একটি নির্দিষ্ট সংকেত পদ্ধতিতে হার্টকে কি লেখা হচ্ছে, 20212788। তাহলে হার্টকে লেখা হলো এভাবে, আবার অ্যাঙ্গেলকে কিভাবে লেখা হবে সেটা বের করতে বলেছে। তাহলে এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, তাই না? এবার দেখি আমরা, দেখো আমরা একটা জিনিস জানি, এই যে এইচ যেটা রয়েছে, একটু লিখি, এইচ ই এ আর টি, এটাকেই লিখেছি কি বলেছে 20, তারপরে 21, তারপরে 27, তারপর 8, এরকম করে লিখেছি, তাই না? এবার আমরা যদি একটা জিনিস দেখি, আমরা জানি এইচ এইচ যেটা রয়েছে এটার মান কত হয়, আসলে 8 হয়। আর ই এর হয় কত, 5, এ এর হচ্ছে 1, আর এর আমরা জানি 18, এবং টি এর মানটা হয়। তাহলে এটা তো তাদের সামনের দিক থেকে মান, আবার এটার আরেকটা মান হয় কি পিছনের দিক থেকে। তাহলে এইচ এর অপোজিট বা বিপরীত দিকের মানটা কত হবে, আমরা জানি 19 হয়। ই এর কত হয়, ই এর 22 হয়। এর কত হয়, এর 26 হয়। আর এর কত হয়, আর এর হচ্ছে 9 হয়। এবং টি এর কত হয়, টি এর 7। এবার দেখো এটা যদি আমরা দেখি, এখান থেকে বুঝতে পারছি 19 থেকে 20 আমি লিখতে পারবো, বলবে হ্যাঁ, কত, আমি যোগ 1 করলেই চলে আসবে। 22 থেকে 21 আমি করতে পারবো, পারবো কি, এটা বলবে বিয়োগ 1 হচ্ছে। 26 থেকে 27 বলতে পারবো, বলবে হ্যাঁ 1 হচ্ছে। 9 থেকে 8 এটা বিয়োগ 1 হচ্ছে। আর 7 থেকে 8 এটা কি হচ্ছে, যোগ 1 হচ্ছে। অর্থাৎ প্রথমটার অপোজিটটার সাথে, অপোজিট যে মানটা বা বিপরীত যে মানটা তার সাথে 1 যোগ, আর দ্বিতীয় যে লেটারটা আছে তার অপোজিট যে মানটা বা বিপরীত মানটার সাথে 1 বিয়োগ। তাহলে একইভাবে আমরা যদি দেখি, তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে অ্যাঙ্গেলের মান, এ এন জি এল ই, এটার মান চেয়েছে। দেখো অ্যাঙ্গেলের ক্ষেত্রে এ এর মান কত হবে, এ এর মান আমরা বুঝতে পারছি 27 হবে। তাহলে অপশন প্রথমে আসবে 27, তাই না? এবার আমরা যদি অপশনে দেখি, দেখো এই এ সি এবং ডি প্রত্যেকটারই প্রথমে 27 আছে, অর্থাৎ বি তো হবেই না, তাহলে তিনটার মধ্যে হবে। এরপরে দেখো এন আছে, এন এর মানটা কত হবে, তাহলে আমরা জানি এন এর সামনের দিক থেকে হয় 14 এবং পিছনের দিক থেকে হয় বা বিপরীত দিক থেকে হয় 13। তাহলে 13 থেকে কি হবে, 13 থেকে 1 কি হবে, 1 কমে যাবে, তাই তো 1 কমে যাবে। তাহলে 13 থেকে 1 কমলে কত হয়, 12 হয়। তাহলে 27-এর পর কত আসবে, 12, 27-এর পর 12। দেখো অপশন সি তে কত রয়েছে, 27-এর পর 11 রয়েছে, তাহলে এটা হবে না। অপশন ডি তে কি রয়েছে, 27-এর পর 14 রয়েছে, এটাও হবে না। অপশন এ তে দেখো 27-এর পর 12 রয়েছে, তাহলে এ হয়ে যাবে সঠিক উত্তর। এক্ষেত্রে তোমরা সবগুলো যে বের করবে সেটা কখনো করবে না, সবগুলো বের করার আমাদের কোনো দরকার নেই।
তাই না? তাহলে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল আশা করি। চলো পরের প্রশ্নটা দেখি। 8 নাম্বার প্রশ্ন বলেছে, একজন ভদ্র মহিলাকে নির্দেশ করে আমি বললাম উনার ভাইয়ের একমাত্র ছেলে আমার স্ত্রীর ভাই হয়, তবে ভদ্র মহিলা কিভাবে আমার সাথে সম্পর্কিত? একদম সিম্পল। দেখো, ভদ্র মহিলা চেয়েছে, তার মানে অবশ্যই সম্পর্কটা কি হবে? মেয়ের ক্ষেত্রে হবে বা মহিলা জাতীয় সম্পর্ক আসবে। এখানে প্রত্যেকটা অপশনই দেখো মহিলাই রয়েছে রয়েছে। তাহলে আমরা একটু দেখি। তাহলে এখানে কে বলেছে? আমি বলছি। তাহলে আমি বলছে উনার ভাইয়ের একমাত্র ছেলে, উনার ভাইয়ের একমাত্র ছেলে আমার স্ত্রীর ভাই হয়। তাহলে আমরা এখানে যদি একটা জিনিস দেখি যে আমার স্ত্রীর ভাই হয়, তার মানে আমার স্ত্রীর যে ভাই, এতদূর পর্যন্ত আমি, স্ত্রী, ভাই এরা সবাই কি সেম ক্যাটাগরির বা সেম জেনারেশন বা একই প্রজন্মের সবাই রয়েছে। আর এটাই কে ছিল? একমাত্র ছেলে ছিল, যে ওই মহিলাটার ভাইয়ের ভাইয়ের একমাত্র ছেলে। তার মানে যে সম্পর্কটা আসবে সেটা এক ঘর উপরে আসবে, এক ঘর উপরে। আর এক ঘর উপরে কোনটা আসবে? দেখো, অপশন ডি বোন, এটা তো একই জেনারেশনের হয়, তাহলে এটা উত্তর হবে না। অপশন সি ননদ, এটাও একই জেনারেশনের হয়, এটা উত্তর হবে। তাহলে অপশন কি হচ্ছে? অপশন এ এবং বি এর মধ্যে কোনো একটা হবে। এবার কোনটা হবে? দেখো, বলেছে উনার ভাইয়ের ভাই বলেছে, তাহলে উনি আর যে ছেলেটা বা একজন পুরুষ, তারা ভাই ছিল। তার মানে এখানে সরাসরি শাশুড়ি তো হবে না, কারণ তার স্ত্রী থাকতে হতো, তাহলে নেই, তাহলে এটা হবে না। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো এটা আমরা একটু বেসিক ওয়েতে করার চেষ্টা করি। দেখো, আমরা যদি বেসিক ওয়েতে করি তাহলে কিভাবে করব? তাহলে দেখো, বলছে এখানে আমাদের এমন জিনিস লাগবে যেটা কন্টিনিউয়াস সম্পর্ক হচ্ছে। কোথা থেকে? এখান থেকে। দেখো, আমার স্ত্রীর ভাই হয়, আমার স্ত্রীর ভাইকে, তাহলে আমি বললাম এখানে আমি রয়েছি। তাহলে এই আমার স্ত্রী, স্ত্রী কি হবে? নেগেটিভ, তাই মাইনাস করলাম, যেহেতু স্বামী স্ত্রী তাই সমান সমান। এর ভাই, তাহলে এর ভাই কি হবে? এই যে প্লাস ভাই হলো। এই ভাইটা কে হয়? উনার ভাইয়ের একমাত্র ছেলে। তাহলে এটা ছেলে, একমাত্র ছেলে কার? ভাইয়ের। তাহলে এখানে প্লাস হবে, ভাইয়ের ছেলে, তাই এখানে লিখলাম। আর ভাইটা কার? ভদ্র মহিলা। তাহলে এখান থেকে আরেকজন ভদ্র মহিলা আছে, এখানে রয়েছে কে? ভদ্র মহিলা। তাহলে দেখো, এই যে ভদ্র মহিলা পেলাম, তাহলে ভদ্র মহিলার ভাইয়ের ভাইয়ের একমাত্র ছেলে, এই যে একমাত্র ছেলেটা, একমাত্র ছেলেটা কে হয়? আমি যে আছি, আমার যে স্ত্রী, তার ভাই হয় আবার। তাহলে এটা পেয়ে গেলাম। বলেছে ভদ্র মহিলা কিভাবে আমার সাথে সম্পর্কিত। তাহলে এই যে ভদ্র মহিলা রয়েছে, ভদ্র মহিলা আমার কি হবে? অবশ্যই আমার এই যে আমার স্ত্রীর বাবার বোন। তাহলে আমার স্ত্রীর বাবার বোন, আমার স্ত্রীর বাবা মানে কি? এই আমিটার হচ্ছে শ্বশুর, আর শ্বশুরের বোন। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে প্রশ্নটা করি। প্রশ্ন নাম্বার 9। এটাও কি একটা, এটা হচ্ছে একটা সেম ব্লাড রিলেশন। তাহলে এখানে আমরা যদি দেখি, এটা আমি বেসিক দিয়ে তোমাদের বোঝাচ্ছি। আচ্ছা যাই হোক, প্রথমে আগে আমি এটার মুখে মুখে করার চেষ্টা করি। দেখো, এ আর বি বলেছে ভাই, তাহলে এ আর বি কি হবে? সেম জেনারেশন, একই জেনারেশন। বেশ। সি ডি এর বাবা, সি ডি এর বাবা, তাহলে ডি এর উপরে থাকছে, এটা +1 জেনারেশন হয়ে যাচ্ছে। বেশ। এফ ই এর কন্যা, এফ হচ্ছে ই এর কন্যা, তাহলে এফ ই এর কন্যা, এটা কি -1 জেনারেশন, ই এর নিচে আসবে। বেশ। এল ডি এর ভাই, তাহলে এরাও সেম জেনারেশন, এল আর ডি। আবার দেখো, বলেছে বি এল এর বোন, তাহলে বি এল এর বোন, তাহলে বি যদি এল এর বোন হয় আর এল ডি এর ভাই হয়, তাহলে এল ডি আর বি এটা একই ক্যাটাগরি বা একই প্রজন্মের। তাহলে এ বি, দেখো একটু লিখে দেই, এ বি আর এল ডি এরা সেম জেনারেশন। এবার বলেছে ই সি এর স্ত্রী হয়, তাহলে এই দেখো সি আর ই এরা কি? স্বামী স্ত্রী। তাহলে ই আর সি স্বামী স্ত্রী, আর এরা কি একটা জেনারেশন উপরে, তাহলে এদের জেনারেশনের উপরে একটা থাকবে। তাহলে বলেছে এফ কিভাবে এ এর সাথে সম্পর্কিত, এফ কিভাবে এ এর সাথে সম্পর্কিত। আচ্ছা, এফ বলেছে ই এর কন্যা, একটা জেনারেশন নিচে, তাহলে এখানে তো ছিল আমাদের ই আর সি, তাহলে ই এর কন্যা কোথায় আসবে? এখানেই, তাহলে এখানেই এফ আসবে। তাহলে এরা হচ্ছে সম্পর্কটা কি হবে? সেম জেনারেশনের সম্পর্ক। সেম জেনারেশনের সম্পর্ক কোনটা আছে? দেখো, ভাইঝি তো কখনোই নয়, পুত্রবধূ না, নিচেরটা আন্ট, উপরের জেনারেশন না, একমাত্র অপশন সি আছে, বোন, যেটা একই জেনারেশনের, তাই না? তাই এই অপশন সি হয়ে যাবে সঠিক। তো বোঝা গেল। চলো একটু বেসিকে করার চেষ্টা করি।
দেখো বেসিকে যদি করি, বলছে এ বি এর ভাই, তাহলে আমি বললাম এখানে যদি এ থাকে এখানে থাকবে বি, তাহলে এরা দুইজন, এই এ হচ্ছে বি এর ভাই তাই এটা প্লাস। সি ডি এর বাবা, আচ্ছা এদের সাথে কোনো সম্পর্ক পেলাম না তাই এই লাইনটা রেখে দিলাম, এই লাইনটা। এফ ই এর কন্যা, এটাও এখানে পেলাম না। এখানে বলেছে এল ডি এর ভাই, এটা আমরা পেয়েছি, পাইনি। পরেরটা দেখো বি এল এর বোন হয়, বি কার বোন, এল এর বোন, তাহলে এল নামে একজন ছিল তার বোনকে বি, এটা লিখতে পারছি। এবার দেখো এই আগের লাইনটা, এল ডি এর ভাই, এল আবার কার ভাই, এল হচ্ছে ডি নামক ব্যক্তির ভাই হয়, তাহলে এটা প্লাস হবে, তাহলে এটা হলো। তারপরে দেখো, এবার দেখো বলেছি ওই সি হচ্ছে ডি এর বাবা, সি যে আছে সে ডি এর বাবা, তাহলে ডি এর বাবাকে সি হয়ে যাবে, তাই সি হচ্ছে প্লাস যেহেতু বাবা। আবার দেখো ই সি এর স্ত্রী, তাহলে সি এর স্ত্রী কে ই, এটা হয়ে গেল। আবার দেখো এই যে এফ, এফ কার কন্যা, ই এর কন্যা, ই এর কন্যা বা ই এর মেয়ে, তাহলে ই এর একজন মেয়ে আছে সেটাকে, তাহলে এরই একজন মেয়ে আছে সেটা হয়ে যাবে এফ, এটা মেয়ে। বলেছে এফ কিভাবে এ এর সাথে সম্পর্কিত, তাহলে বলো এফ এ এর কি হবে, বোনই না হবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো প্রশ্ন নাম্বার 10, তাহলে 10 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে এটা একটা ডিরেকশন টেস্ট, বলেছে পূর্ব দিক বরাবর 200 মিটার গেছে, ডান দিকে ঘুরে 210 মিটার, চেয়েছে কি যে ন্যূনতম দূরত্ব, তাহলে সব থেকে কম দূরত্ব, আর সব থেকে কম দূরত্ব আমরা জানি শর্ট টেস্টটা, যে একটা জায়গা থেকে আমরা যদি এরকম দেখি তাহলে এখান থেকে এইটি হচ্ছে তার শর্ট টেস্ট, এখানেও একইভাবে বলেছে। তাহলে শর্ট টেস্ট দূরত্ব বের করার নিয়মটা কি, আমরা জানি যে অতিভুজ স্কোয়ার যেটা হয়, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটাই হয়। এটা যদি আমরা আঁকাতাম তাহলে এটাই হতো। তাহলে এক্ষেত্রে আমরা মনে রাখবো কি, এটা সবসময় রুট ওভারের ভিতরে কি করব, এই 200 স্কোয়ার যোগ 210 স্কোয়ার, এটা যদি আমরা করি দেখো তাহলে কি হবে, এটা হবে 40,000 আর এটা হবে কত, 21 স্কোয়ার 441, তাহলে এখানে 441 এবং দুটা শূন্য, এটা আমরা যদি করি তাহলে এটা আমাদের আসবে 841 দুটা শূন্য, এটাকে রুট ওভার করলে আমরা জানি 841 কার হয় 29, আর দুটা শূন্য থেকে একটা অর্থাৎ 290 আসবে, তাহলে অপশন কোনটা হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 290 মিটার। পরের প্রশ্ন দেখি 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে ইংরেজি বর্ণমালার ডান দিকের 15তম বর্ণের বা দিকের 11তম বর্ণের ডান দিকের 5তম বর্ণের ডান দিকের 10তম বর্ণ কোনটা, তাহলে এটা কিভাবে করব, দেখো এটা আমরা দুইটা নিয়মে করতে পারি, কি কি নিয়ম, একটা আমাদের বেসিক মেথড আর একটা আমাদের শর্টকাট মেথড, তাহলে আমরা একটু শর্টকাটটা দেখি। বলেছে যে ইংরেজি বর্ণমালা ডান দিকের 15তম বর্ণ, ডান দিকের 15তম, ডান দিক থেকে, অর্থাৎ আমরা যদি এরকম করে লিখি এ বি সি ডি করে জেড পর্যন্ত, তাহলে এই দিক থেকে 15তম বলেছে, তাহলে ডান দিক থেকে 15তম বর্ণ কোনটা আসবে, আমরা সিম্পলি যদি ভাবি তাহলে আমাদের দেখো এল বর্ণটা আসবে, তাই না, এটা 12 নম্বর। এই এল বর্ণের বাঁ দিকের 11তম বর্ণ, বাঁ দিকের বলেছে, তাহলে এই বাঁ দিক থেকে আমরা যদি দেখি এই ইংরেজির এই বর্ণগুলো, তাহলে বাঁ দিক কোনটা হবে, এটা হবে, তাহলে বাঁ দিকে এইদিকে আসবে, তাহলে এখান থেকে আবার এইদিকে আসবে, তাহলে এইদিকে 12 গেলে কত হবে, এটা হচ্ছে 12 নম্বর আছে, তার 11তম স্থানে আবার যাবে 11, বাঁ দিক থেকে 11, তার মানে একদম এতে চলে আসবে, আসবে। এবার বলেছে এই বর্ণের ডান দিকের 5তম বর্ণ, তাহলে এখান থেকে ডান দিকে যদি আমি যাই 5তম, তাহলে কত হবে, যেটা আমাদের 6 নম্বর থেকে 1 নম্বর থেকে 5 নম্বর, সরি 1 নম্বর এটা ছিল, তারপরে যদি আবার 5টা স্থান যাই তাহলে 6 নম্বর স্থানে চলে যাবে, তার ডান দিকে 10তম, তাহলে এখান থেকে আবার 10তম গেলে কোথায় যাবে, আমরা জানি 16তম স্থানে চলে যাবে, আর 16 নম্বর স্থানে কি আছে, পি আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন ডি, পি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে দেখো এই প্রশ্নটাকে যদি আমরা আরেকবার শর্টকাট অন্যভাবে করার চেষ্টা করি তাহলে কিভাবে হতে পারে, দেখো এটা আরো তাড়াতাড়ি হবে, কিভাবে,
দেখো আগে লিখে নি কি বলে, সেটা ডান দিকের 15তম, তাহলে রাইট হচ্ছে 15, রাইট 15, বাঁ দিকে 11, তাহলে লেফট 11। আবার এখান থেকে ডান দিক বলেছে, তাহলে রাইট 5, আবার ডান দিক, তাহলে রাইট 10। মনে রাখবে রাইট আর লেফট যখন ডান দিক বাঁ দিক হয় তখন এটা যোগ করতে হয়, আর যখন ডান দিক হয় তখন সেটাকে কি করতে হয়, আচ্ছা সরি, যখন ডান থেকে ডানে যাবে তখন সেখানে আমরা যোগ করব। হ্যাঁ, তারপর যখন ব্রেক থেকে এখানে যাচ্ছে তখন আমরা সেটাকে বিয়োগ করছি। আচ্ছা দেখি একবার, তাহলে দেখো সিম্পলি আমরা যদি দেখি ডান দিক থেকে 15তম বর্ণের বাঁ দিকে, তাহলে এটা যেতেই থাকবে। তাহলে 15 আর 11 কত হয় আমরা জানি 26, তাহলে এদিকে যেতেই থাকবে 26তম বর্ণ। তারপরে বলেছে 5, ডান দিকের 5 থেকে ডান দিকের 10, তাহলে টোটাল কত যাবে, ডান দিক থেকে ডান দিক গেলে একই দিকে যাবে, তাই এটা টোটাল হয়ে যাবে 15। তাহলে আমরা দেখছি যে একটা ডান দিক থেকে বাঁ দিক গেল, তারপরে হচ্ছে বাঁ দিক থেকে আবার ডান দিক গেল, তাই এটা করলাম, একটা আসলো 26, একটা 15। তাহলে আমরা যদি দেখি এই দুইটার মধ্যে ডিফারেন্স কত, তাহলে 26 আর 15-র মধ্যে ডিফারেন্স দেখলে আমরা দেখবো এটা ভ্যালুটা হচ্ছে 11, 11 হয়ে যাচ্ছে। তাহলে যদি 11 হয় তাহলে 11তম বর্ণটাই হবে আমাদের উত্তর। 11তম কি, রাইট বর্ণ, ডান দিক থেকে, কারণ দেখো এখানে বলে দিয়েছে ডান দিকে। তাহলে ডান দিক থেকে যদি 11তম হয় তাহলে বাঁ দিক থেকে কত হবে, বাঁ দিক থেকে সাধারণত আমরা জানি 16 হয়, তাই না, বাঁ দিক থেকে 16 হবে। আর 16তম স্থানে কে রয়েছে, পি, তাহলে এটার উত্তর হয়ে যাবে পি। পরের প্রশ্ন যাই, প্রশ্ন নম্বর 12। 12তে কি বলেছে, যে এই যে বর্ণগুলো দেওয়া আছে সেগুলোকে একবার করেই ব্যবহার করে কয়টা অর্থবহ শব্দ তৈরি করা যাবে। তাহলে আমরা এগুলোকে যদি ব্যবহার করি তাহলে কতগুলো যাবে। দেখো এখানে যদি আমরা দেখি একমাত্র এই যে এম ইউ টি ই, মিউট, এই মিউট শব্দটাই তৈরি করা যায়, এর বাকি কিন্তু অন্য কোনো শব্দ তৈরি করা যাচ্ছে না অর্থবহ শব্দ। তাহলে অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি 13 নম্বর। 13 নম্বর প্রশ্ন কি বলেছে, এটা একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন। তাহলে এটা বলেছে এ বি সি ডি ই এফ জি এইচ, টোটাল 8 জন, 8 জন বৃত্তাকার টেবিলে রাতের খাবার খাচ্ছে। আর যেহেতু খাবার খাচ্ছে তার মানে কি সবাই কেন্দ্রের দিকে তাকাবে। তাহলে আমরা যদি দেখি যে এই একটা গোল, এখানে টোটাল 8 জন রয়েছে, এই 8 জন রয়েছে, টোটাল কতজন, 8 জন। ভালো করে আঁকিয়ে নিই একটু। এই টোটাল 8 জন বসে আছে, কোথায় দেখছে তারা, তারা প্রত্যেকেই হচ্ছে এই কেন্দ্রের দিকে দেখছে, প্রত্যেকেই। তাহলে এবার কি বলেছে, এফ সি এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে, তাহলে এফ বসেছে সি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে। আচ্ছা, তারপরে বলেছে তাহলে, আচ্ছা এফ সি এর ডান দিকে তৃতীয় স্থানে, আচ্ছা আমি যদি এখানে সি ধরি তাহলে সি এর ডান দিকে তৃতীয় স্থান, তাহলে সি এর ডান দিক কোনটা হবে, এটা হবে, কারণ ও এদিকে তাকাচ্ছে, এদিকে তাকালে এটা ডান দিক, তাহলে এটা ডান দিক হলে ডান দিকে তৃতীয় স্থানে, তাহলে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাহলে কোথায় বসবে, এফ এখানে। তারপরে কি বলেছে, এবং এইচ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে আছে, আবার এই যে এফ, সে এইচ এর বাঁ দিকে আছে, বাঁ দিকে কিন্তু কত নাম্বার, দ্বিতীয় স্থান, তাহলে এটা যদি দ্বিতীয় হয় তাহলে এটা প্রথম হবে, এটা 1 নাম্বার, সরি এটা 1 নাম্বার, তাহলে এখানে বসে থাকবে এইচ, এইচ এর বাঁ দিকে দ্বিতীয় স্থান, কারণ ও এইদিকে তাকাচ্ছে, আর এইদিকে তাকালে এটা হয়ে যাবে রাইট সাইড, এটা হয়ে যাবে লেফট সাইড। বেশ, তারপরে কি বলেছে, ডি সি কিংবা এইচ এর ঠিক পাশে বসে নেই, তাহলে ডি এমন একজন ব্যক্তি, সে কার কার পাশে নেই, সি আর এইচ এর পাশে নেই। তাহলে দেখো সিম্পলি এখানে যদি ডি বসে এখানেও বসতে পারে, আবার এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, যে কোনো জায়গায়, এটা আমরা বলতে পারছি না, তাহলে এটা পরে করব। এবার বলেছি ই এ এর ঠিক ডান পাশে বসে আছে, যে ই ছিল সে ঠিক ডান পাশে কার, এ এর, তাহলে আমরা ওখানে কোথায় কোথায় বসাতে পারি, এই জায়গাতেও আবার এই জায়গাতেও, তাহলে এটাও আমরা সঠিক স্থানটা পাচ্ছি না, তাই আপাতত রেখে দিচ্ছি। তারপরে বলেছে এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে এ যদি জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে তাহলে আমরা এখানেও এ বসাতে পারি, এখানে এ বসালে এখানে জি হয়ে যাবে, দেখো, তাই তো, এটা হয়ে যাবে। তাহলে সি আর এইচ এর ঠিক পাশে বসে থাকবে নাকি, ডি, তাহলে ডি এখানে আমাদের বসবে না, আবার এখানেও বসবে না, তাহলে এই জায়গাতেও বসতে পারবে না, তাহলে বসবে কোথায়, একমাত্র এখানে বসবে ডি, তাহলে এটা আমরা পেলাম। চলো তারপরে দেখি
তাহলে এইটুকু আমরা পেলাম। এবার কি বলেছে, ই এর ঠিক ডান পাশে বসে আছে। ই যে আছে সে এ এর ঠিক ডান পাশে, তাহলে এখানে তো বসাতেই পারবো না, তাহলে এই দুইটা জায়গায় একমাত্র বসে আছে যেখানে আমরা ডান দিকে বসাতে পারবো। তাহলে কোথায় বসাবো, ই এ এর ঠিক ডান পাশে। তাহলে এ এর যদি এখানে থাকে, এর ডান দিকে কোনটা হবে, এটা, এটার ডান পাশে কে বসে আছে, ই, এটা বসে আছে। তারপরে বলেছে এ জি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, জি এর ডান দিক থেকে দ্বিতীয়। তাহলে দেখো এখানে তো জি বসবে না কোনো কারণে, কারণ এখান থেকে ডান দিকে এটা আসবে, তাহলে এখানে বসবে। তাহলে এখানে যদি জি বসে, তাহলে আমাদের বাকি থাকলো কি, বি। বি তাহলে কোথায় বসবে, এখানে। বলেছে সি এর ডান দিকে কে বসে আছে, তাহলে সি এর ডান দিকে কে হবে, এই যে ইমিডিয়েটটা, বি। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 14। দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে, যেটা হচ্ছে কি, যে ডি হলো সি এবং ই এর চেয়ে লম্বা, এ ই এর অপেক্ষা লম্বা নয়, সি এ অপেক্ষা লম্বা, ডি বি এর মতো লম্বা নয়, তাহলে সর্বাপেক্ষা লম্বা ব্যক্তিটিকে, মানে সব থেকে লম্বা বেশিকে সেটা চেয়েছে। তাহলে এটা দেখি আমরা। তাহলে ডি হলো সি আর ই এর থেকে লম্বা, তাহলে সি আর ই এর থেকে লম্বা কি, ডি। তাহলে বড় কে পেলাম, ডি। ডি বড়। বলেছে এ ই অপেক্ষা লম্বা নয়, তাহলে এ ই এর থেকে লম্বা নয়, ই এর থেকে ছোট। তাহলে ই এর থেকে যদি এ ছোট হয়, তাহলে ডিও বড় হবে, কারণ ডি হচ্ছে ই এর থেকে লম্বা। বেশ, তার মানে এখন পর্যন্ত সি ই আর এ এই তিনজনের মধ্যে ডি কে লম্বা পেলাম। তারপরে বলেছে সি এ অপেক্ষা লম্বা, সি বলেছে এ অপেক্ষা লম্বা, তাহলে সি কার থেকে লম্বা, এ এর থেকে। তাহলে এ এর থেকে লম্বা হতে পারে সি, তাহলে সি যদি এর থেকে লম্বা হয়, কিন্তু ডি এর থেকে তো আবার লম্বা নয়, তাহলে সব থেকে বড় লম্বা কাকে পেলাম এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত ডি। বলেছি ডি বি এর মতো লম্বা নয়, ডি আবার কার মতো লম্বা নয়, বি এর মতো। তাহলে সব থেকে লম্বা ব্যক্তি কি, ডি। তাহলে লম্বা যদি এর মতো না হয়, তাহলে এর থেকে কি ছোট হবে, আর এর থেকে ছোট হলে অবশ্যই বি লম্বা হয়ে যাবে। তার মানে ডি এর থেকেও লম্বা ব্যক্তিটা পেলাম কি, বি। তাহলে আমাদের অপশন কোনটা হবে, অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। বলেছে নিচের কোন চিত্রটি মানুষ, শিক্ষিত আর ব্যবসায়ীর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে, তাহলে কোনটা হবে, এটা মানুষ, শিক্ষিত এবং ব্যবসায়ী। দেখো তার মানে এখানে যদি আমরা দেখি, এই মানুষ এই মানুষ হচ্ছে শিক্ষিতকেও বোঝাচ্ছে, আবার ব্যবসায়ীকেও বোঝাচ্ছে, বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম মানুষের সাথে শিক্ষিতের একটা রিলেশন আছে, আবার মানুষের সাথে ব্যবসায়ীর একটা রিলেশন আছে। তাহলে দুইটাই কার উপর নির্ভর, মানুষের উপর। তাহলে এই মানুষটা কি হবে, বড়। আর এর ভেতরে কে আসবে, ব্যবসায়ী এবং ব্যবসায়ী এবং শিক্ষিত। তাহলে অপশন কোনটাতে রয়েছে, এতে এরকম নেই, তাহলে এটা হবে না। সিতে নেই, হবে না। ডিতে হবে না, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে দেখো কিছু শিক্ষিত ব্যবসায়ী হবে, আবার কিছু ব্যবসায়ী শিক্ষিত হতে পারে, কিন্তু সব ব্যবসায়ী যে হবে সেটা নয়। অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক কিছু কিছু। অর্থাৎ আমরা বলতে এটা যদি শিক্ষিত হয়, তাহলে এটা হয়ে যাবে ব্যবসায়ী। চলো, বোঝা গেল, তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখি আমরা, 16 নম্বর। বলেছে যদি 18ই অক্টোবর 2006 বুধবার হয়, তাহলে 17ই অক্টোবর 2000 দিনটি কি বার ছিল। একদম সহজ একটা। দেখো 18ই অক্টোবর 2006, আর আমাদের যেতে হবে কত, 17ই অক্টোবর 2000। তাহলে এটা যদি আমরা দেখি, তাহলে আমি যদি একবার লিখি যে 17ই অক্টোবর, এটা কত, 2000 সাল, আর যেটা দিয়েছে কত, 18ই অক্টোবর 2006, এটা দিয়েছে। এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিসের কি দরকার আছে, অতিরিক্ত দিনের দরকার আছে। অতিরিক্ত দিন কি করে বের করবো, দেখো এখানে যেটা দিয়েছে, দেখো অতিরিক্ত দিন আমরা যদি দেখি, আমরা যদি একটু দেখি অতিরিক্ত দিনটা, তাহলে দেখো এখানে নিচেরটাই, বড়টার থেকে নিচেরটা থেকে এটা বিয়োগ দেবো, তাহলে 18 থেকে 17 বিয়োগ দিলে কত হয়, 1। তাহলে এখানে একদিন অতিরিক্ত। আর অক্টোবর মাস কোনো অতিরিক্ত দিন নেই। আচ্ছা এই সালটাতে যদি দেখি 2000 থেকে 2006, তাহলে এখানে কয়টা অতিরিক্ত দিন পাবো, এখানে পেয়ে যাবো আমরা 7টা। 7টা কিভাবে, দেখো 2000 থেকে 2006 পর্যন্ত যদি আমরা যাই, তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে 2000 থেকে 2006 এখানে আমরা টোটাল 6টা সাল পাচ্ছি। 6টা সালে কয়টা, 6টা অর্ধে পাবো। তার সাথে দেখো এখানে একটা সাল আসবে 2000, এই 2000 আমরা লিপ ইয়ার জানি তাই তো। আচ্ছা 2000 লিপ ইয়ার, এবং 2004 যে আছে সেটাও একটা লিপ ইয়ার হবে। তাহলে আমরা দুইটা লিপ ইয়ার পাচ্ছি। তাহলে তো 6 আর 2 যোগ করলে 8 হয়, কিন্তু আমি বললাম 7টা। কিভাবে, দেখো 2000 সালটা এটা কিন্তু অক্টোবর থেকে শুরু হয়েছে, তাই না। বেশ, অর্থাৎ আমরা যখন এখান থেকে এখানে যাব, কারণ এটা তো দিয়ে দিয়েছে আমাদের বুধবার,
যখন এখান থেকে এখানে যাব তখন কিন্তু এটার আমরা লিপ ইয়ারটা পাবো না। কেন? কারণ এটা ফেব্রুয়ারি মাস তার আগেই চলে গেছিল, ফেব্রুয়ারি মাসটা 29 দিন হয়, তাই এখানে লিপ ইয়ার একটা পাবো, তাই শর্ট দিন 7টা। তাহলে টোটাল কত হলো? 7 আর 1 8। তাহলে 8টি হচ্ছে অতিরিক্ত দিন। এই 8টি অতিরিক্ত দিন আমাদের পিছাতে হবে। তাহলে এটাকে আবার 7 দিয়ে ভাগ করলে কত থাকবে? ভাগশেষটা 1। অর্থাৎ আমাদের দিনটা যেটা আছে সেটা বুধবার না হয়ে তার থেকে একদিন আগে হবে। তাহলে বুধবারের সাথে একদিন মাইনাস করলে বা বিয়োগ করলে কত হবে? সেটা হয়ে যাবে আমাদের মঙ্গলবার। তাহলে অপশন কোনটা হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো চলো তাহলে আমরা দেখি এবার পরের প্রশ্নটা। পরের প্রশ্ন কি আছে? এটা বলেছে নিচের চিত্রে বা ছবিতে কতগুলো ত্রিভুজ আছে। তাহলে এখানে ত্রিভুজ কাউন্ট করতে হবে, গণনা করতে হবে। তাহলে কতগুলো আছে আমরা যদি দেখি, তাহলে গুনো, একটা, দুইটা, তিনটা, চারটা, এই একটা, পাঁচটা। তাহলে টোটাল 5টা হলো। তারপরে আর কিছু রয়েছে আমরা যদি দেখি, আচ্ছা এখানে আমরা যদি দেখি, দেখো এখানে 5টা হয়ে গেল। তাহলে এই টোটাল 5টা হলো। তারপরে দেখো এই যে একটা, এই একটা ত্রিভুজ আমরা পাবো। তাহলে 5টা আর একটা 6টা। আর একটা দেখো এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা ত্রিভুজ পাবো। তাহলে কত হলো? 5 দিয়ে 7টা, 7টা হলো। আবার দেখো আমরা যদি দেখি তাহলে এখানেও পাচ্ছি আমরা, এভাবে এখানেও পাচ্ছি, তাই না? তাহলে এরকম করে আমরা যদি দেখি টোটাল আমরা এখানে টোটাল 10টা ছবি পাবো। অর্থাৎ যে নর্মালি যদি এরকম কোনো ছবি থাকে সেখানে আমরা নাম্বারিং করে যেটা বড় সংখ্যা আসবে তার ডাবল করে দেবো, সেটাই হয়ে যাবে উত্তর। তাহলে 5-এর ডাবল 10, 10টা হয়ে যাবে উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্নটা কি বলেছে? 18 নম্বর, এক পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেক দিন দ্বিগুণ হয়। যদি 30শে নভেম্বর 2013 তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয় তবে পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল কবে? তাহলে 30 তারিখে পূর্ণ ভর্তি হয়েছে। তাহলে 30 তারিখ যদি পূর্ণ ভর্তি হয়, একটা পাত্র থাকে এবং এখানে 30 তারিখ যদি এটা ফুল হয়ে যায় তাহলে অর্ধেক কবে থাকবে? কারণ প্রত্যেক দিন দ্বিগুণ হচ্ছে। তাহলে তার ঠিক আগের দিন এখানে অর্ধেক থাকতো, অর্ধেক এখানে ভরলেই তো পুরোটা ভর্তি হয়ে যাবে, তাই না? তাই ঠিক তার একদিন আগেই সেটা অর্ধেক ছিল। তাহলে একদিন আগে মানে কি? 29 তারিখ। তাহলে অপশন কোনটা হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 19। এটা অভিধান অনুসারে সাজানো, আশা করি এই অভিধান অনুসারে তোমরা সাজাতে পারো। 19 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। চলো এর পরেরটা আমরা যাই, 20 নম্বর। বলেছে অমিল শব্দটি নির্ণয় করো। তাহলে যেটা মিল নেই সেটা দেখো কি দিয়েছে? জুলজি, ফিজিওলজি, বোটানি, ফিলোসফি। দেখো এই সবগুলোই আমরা যদি দেখি এই তিনটাই হচ্ছে বিজ্ঞান রিলেটেড, কিন্তু এটা নয়। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ ডিটা এখানে এদের সাথে কোনো মিল নেই, তাই কি? দেখো জুলজি, ফিজিওলজি, বোটানি, ফিলোসফি, তাই না? বেশ, পরেরটা আমরা দেখি। 21 কি বলেছে? 66+55 = 22, 88+77 = 30, 99+22 = 22 বলেছে। তাহলে এটাকে কিভাবে করব, তাই না? দেখো এটাকে আমরা একদম সিম্পল ওয়েতে করার চেষ্টা করি, একদম সিম্পল। 5 আর 6 যোগ করলে কত হয়? 11, 11কেই 2 দিয়ে গুণ করো 22 হবে। 8 আর 7 যোগ করলে কত হয়? 15, 15কেই 2 দিয়ে গুণ করো 30 হবে। তাহলে 9 আর 2 কত হয়? যোগ করলে 11, এই 11কেই 2 দিয়ে গুণ করো 22 হবে। তাহলে একইভাবে 4 আর 6 যোগ করলে কত হয়? 10, 10কে 2 দিয়ে গুণ করলে হয় 20। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা, 22 নম্বর। বলেছে নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে। তাহলে আমাদের লাগবে কি, যে কতগুলো এল আছে, এল তার আগে কি থাকবে? আর এবং পরে থাকবে টি, অর্থাৎ আর এল টি লাগবে। তাহলে কোথায় কোথায় আছে দেখো, এখানে আছে নেই, এটা হবে না। এখানে আছে নেই, এই যে আর এল টি আছে বলছে হ্যাঁ আছে। তারপর আর কোথাও আছে? আর কোথাও কিন্তু পাওয়া যাচ্ছে না। অর্থাৎ প্রথমে আমাদের এলটাকে খুঁজতে হবে, এল কোথায় কোথায় আছে। দেখো এই জায়গাতে ছিল, তারপর এই জায়গাতে এল ছিল, আর এই জায়গাতে এল ছিল, আর এখানে, এখানে তো আর এলটি নেই, তাহলে এটা হবে না। এখানেও আর এলটি নেই, হবে না। এখানেই একমাত্র ছিল। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 23 নম্বর।
বলেছে 12, 7, 21, 16, 30 এবং প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এটা একটা মিসিং নাম্বার সিরিজ বা লুপ্ত সংখ্যা সিরিজ। তাহলে এখানে কি হবে, তাহলে আমরা যদি দেখি কি দেখছি, এখান থেকে কমছে আবার বাড়ছে, আবার কমছে আবার বাড়ছে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখছি, দেখো 12 থেকে 7 কত হয়েছে, বলবে 5 কমেছে। 7 থেকে 21 কি হয়েছে, বলবে এটা 14 বেড়েছে। 21 থেকে 16 কি হয়েছে, 5 কমেছে। 16 থেকে 30 কি হয়েছে, 14 বেড়েছে। তাহলে দেখো প্রথমে 5 কমলো, তারপর 14 বাড়লো, আবার 5 কমলো, আবার 14 বাড়লো। তাহলে এখানে কি হবে, আবার এখানে 5 কমবে। তাহলে 30 থেকে 5 বাদ দিলে কত হয়, অপশন হয়ে যায়, বা 30 থেকে 5 বাদ দিলে 25, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 24, বলেছে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে, এটা আমরা পড়ব। তাহলে দেখো এখানে সংখ্যাগুলো দিয়েছে, এটা 17, এটা 7, এটা 5, এটা 7 এবং এটা একটা বড় সংখ্যা। তার মানে এটা সিম্পলি আমরা বুঝতে পারছি এই ছোট সংখ্যাগুলোকে কিছু না কিছু করে এই বড় সংখ্যাটা নিয়ে এসেছে। একইভাবে এখানে দেখো, এখানে 32, এখানে 17, এখানে 11, এখানে 24, এখানে বড় সংখ্যা। তাহলে এই ছোট সংখ্যাগুলো থেকেই বড়টা পাওয়া যাবে। তাহলে এটা আমরা যদি করি তাহলে কিভাবে হবে, দেখো একটু। তাহলে 17 আর 7 আমরা যদি কোনো কারণে যোগ করি তাহলে এটা 24 হবে, আর 7, 5, 12, 24 আর 12 যেটাই করো না কেন 104 আসবে না। তাহলে একটু অন্যভাবে ভাবতে হবে। তাহলে দেখো আমরা যদি বলি যে 17 থেকে আমি যদি 7 বাদ দিই কত হবে, বলবে 17 থেকে 7 বাদ দিলে হয় 10, তাই তো। আবার 7 থেকে 5 বাদ দিলে কত হয়, বলবে 2। এবার দেখো 10 আর 2 এটাকে কোনো কিছু করে কি আমরা 104-এ যেতে পারবো, বলবে হ্যাঁ পারবো। কিভাবে, দেখো এই 10-এরই যদি আমি স্কোয়ার করি আর 2-এর যদি স্কোয়ার করি, তাহলে 10-এর স্কোয়ার পেয়ে যাব বা বর্গ পেয়ে যাবো আমি 100, এবং 2-এর বর্গ পেয়ে যাবো আমি 4। এবার দেখো এই দুইটাকেই যদি আমি যোগ করি তাহলেই কিন্তু 104 আমি পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার বিয়োগ করে এই সংখ্যাটার বিয়োগফল যেটা আসবে তাদের বর্গ করতে হবে, এবং এই বর্গগুলোর যোগফল করলেই মাঝখানের সংখ্যাটা চলে আসবে। তাহলে এটা যদি আমরা দেখি, দেখো তাহলে 32 থেকে 17 বাদ দেবো। তাহলে 32 থেকে 17 বাদ দিলে কত হয়, সরি সরি এটা এই দিক থেকে 17 আর 7, আর এটা এই দিক থেকে। তাহলে 32 থেকে 24 বাদ দিলে কত হয়, দেখো 32 থেকে 24 বাদ দিলে হয়ে যাবে এটা হচ্ছে 8। আর 17 থেকে 11 বাদ দিলে কত হবে, 17 থেকে 11 বাদ দিলে হবে 6। তাহলে 6-এর স্কোয়ার আর 8-এর স্কোয়ার দুইটাকে যোগ করো, কত হবে, দুইটাকে যোগ করলে 100 বা 100 হবে। তাহলে এখানে মাঝখানের মানটা চলে আসবে। তাহলে একইভাবে এটা আমরা করবো, এটার সাথে এটা বিয়োগ এবং এটার সাথে এটা বিয়োগ করে তার বর্গ। তাহলে 52 থেকে 48 বাদ দিলে আমাদের কত হয়, 52 থেকে যদি আমরা 48 বাদ দিই তাহলে আমরা জানি আমাদের এটা আসবে 4। আবার দেখো 57, তাহলে 57 থেকে যদি আমরা 49 বাদ দিই কত আসবে, বলবে এটা আসবে 8। আসবে কি, হ্যাঁ। তাহলে এবার যদি আমরা এটাকে করি তাহলে কি হবে, এই দুইটা যদি আমরা স্কোয়ার করি তাহলে 4-এর স্কোয়ার হয় 16 আর 8-এর স্কোয়ার হয় 64। তাহলে 16 আর 64 যোগ করলে কত হবে, 16 আর 64 যদি আমরা দুইটাকে যোগ করি তাহলে আমাদের চলে আসবে 80। তাহলে কোনটা হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। হয়েছে। চলো আমরা এই পরের প্রশ্নটাতে যাই, এবং আজকের লাস্ট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন। এটাও একটা নাম্বার সিরিজ। বলেছে 1, 3, 11, 23, 43, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ আমাদের এটা বের করতে হবে। এখন দেখো সংখ্যাগুলো কি হচ্ছে, 1 থেকে 3 বেড়েছে, 3 থেকে 11 আবার বাড়লো, 11 থেকে 23 আবার বাড়লো, 23 থেকে 43 হঠাৎ করেই বাড়ছে। আর যখন এরকম করে বাড়ে তখন সেটার একটা নিয়ম বলেছিলাম, সেটা কি, সেটা প্রিভিয়াস ইয়ার্স ক্লাসে আছে, তোমরা একটু চেক করে নেবে। দেখো 1 থেকে 3 এটা কত বাড়লো, এটা বাড়লো হচ্ছে 2। 3 থেকে 11 কত বাড়লো, বলবে 8। 11 থেকে 23 কত বাড়লো, বলবে হচ্ছে 12। 23 থেকে 43 কত বাড়লো, এখানে বাড়লো 20। আচ্ছা একটু নিচে লিখি, এখানে সমস্যা হচ্ছে যে 1,
3, 11, 23 এবং 43। তারপরে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। তাহলে 1 থেকে 3 কি বললাম, বাড়ছে আমাদের 2, 2 থেকে 11 কি বললাম, বাড়ছে আমাদের 8, 11 থেকে 23 আমাদের কত বাড়ছে বলেছিলাম 12, 23 থেকে 43 কত বলেছিলাম 20। তাহলে পরেরটা আমাদের কি হবে, পরেরটা আমাদের কত বাড়বে, তাই না? এবার দেখো এখানে যদি আমরা গ্যাপটা দেখি তাহলে কত হবে, এখানে আমরা বুঝতে পারছি এটা 6, এটা 4, এটা 8, কিরকম আসছে? সিম্পল লজিকটা দেখো, তাহলে এখানে কিন্তু এই লজিকটা আসছে না, ঠিক আছে? এখানে যদি আমরা এবার আরেকটু আলাদাভাবে ভাবি তাহলে সেটা কি ভাবতে পারি, দেখো তাহলে আমরা ডিফারেন্স দিয়ে যদি করি তাহলে কিন্তু আমাদের এই জায়গাটায় সমস্যা হবে। তাহলে এটাকে আমাদের আসলে এটার কনসেপ্টটা আলাদা রকম ছিল। কিরকম কনসেপ্ট ছিল, দেখো এটাতে একটা ভাইটাল কনসেপ্ট রয়েছে। সেই কনসেপ্টটা কি, দেখো সিম্পলি আমি একটা জিনিস বলছি, যেটা 1 থেকে 3 এখানে যদি আমরা দেখি এর মাঝখানে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা কোনটা বলবি 2, 2 আছে। 3 থেকে 11 এখানে অনেকগুলো সংখ্যা আছে, তাই না? তার মধ্যে কি কি পাবো, 4, 5, 6 এরকম করে 10 পর্যন্ত। তাহলে এখানে দেখো 2, 2 আমরা জানি একটা কি সংখ্যা হয়, মৌলিক সংখ্যা হয়, আবার জোড় সংখ্যা হয়। তাহলে এখানে আমরা যদি কোথাও না কোথাও দেখি 3 থেকে 11 পরের মৌলিক সংখ্যাগুলো একবার ভাবার চেষ্টা করি, তাহলে প্রথমে আসবে কত 5, তারপরে কত 7, তারপরে আসবে আসবে না। অর্থাৎ প্রথমে একটা মৌলিক সংখ্যা বাদ দেওয়া হলো, তারপরে দুইটা মৌলিক সংখ্যা। তাহলে এখানে অবশ্যই 3টা মৌলিক সংখ্যা বাদ দেওয়া হয়েছে, এখানে তাহলে অবশ্যই 4টা মৌলিক সংখ্যা বাদ দেওয়া হয়েছে। তাহলে এখানে কয়টা মৌলিক সংখ্যা বাদ দিতে হবে, 5টা। 5খানা যদি মৌলিক সংখ্যা বাদ দেই আমরা, তাহলে 5খানা মৌলিক সংখ্যা বাদ দিলে কি কি বাদ যাবে, দেখো 43-এর পর 45 আসে, এটা তো মৌলিক নয়, তাহলে 47 আসবে। 47-এর পর 49, সেটাও মৌলিক নয়, তাহলে সেটাও হবে না। 49-এর পর 51, এটাও মৌলিক নয়, এটাও হবে না। তাহলে তারপর 53, এটা বাদ যাবে। 53-এর পর 55 আসে, 55 তো মৌলিক সংখ্যা নয়। তারপরে হচ্ছে 57, 57 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা নয়। তাহলে তারপরেটা কত 59, তাহলে 59 হয়ে যাবে আমাদের মৌলিক সংখ্যা। তারপরে কত হবে, তারপরে হয়ে যাবে 61, এবং তারপরে দেখো 63টাও নয়, 65 নয়, একবারে যাবে 66-তে। তাহলে 1, 2, 3, 4, 5 এই 5টা মৌলিক সংখ্যা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। তাহলে এখানে যদি 5টা মৌলিক সংখ্যা আমাদের হয়ে যায় তাহলে পরের মৌলিক সংখ্যাটাই আমাদের উত্তর হবে। আর 66-র পরের মৌলিক সংখ্যাটা কত, তোমরা যারা মৌলিক সংখ্যার লিস্টগুলো দেখেছো তারা জানো, সেটা হচ্ছে 71। 66-র পরবর্তী যে মৌলিক সংখ্যাটা সেটা হয়ে যায় 71 বা 71। তাহলে কোনটা হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? চলো, তাহলে এই ছিল আমাদের আজকের মক টেস্টের 25টি জিআই বা 25টি রিজনিং, যেটা সমস্ত অধ্যায়কেই বেস করে এটা তৈরি করা হয়েছে আপকামিং পরীক্ষাগুলোর জন্য। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানিয়ে দেবে, এবং যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।